ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে কিশোর জয়ন্ত নিহত, সীমান্ত হত্যা ভারতের সঙ্গে ভালো সম্পর্কের অন্তরায়। ভারতীয় অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য মির্জা ফখরুলের, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি। ফ্যাসিস্ট হাসিনার ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস এফবিআইয়ের। তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট, জনভোগান্তি। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। মৌলভীবাজারে শিশু স্বর্ণা দাসের পর এবার ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে জয়ন্ত কুমার নামে এক কিশোর। ছেলের লাশ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে বাবা সহ দুজন। বিজিবি বলছে তারা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে চিঠি দিয়েছে। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎই সীমান্তে বেড়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হত্যাকাণ্ড। মৌলভীবাজারের শিশু স্বর্ণা দাসের পর একই পরিণতি ভোগ করতে হলো ঠাকুরগাঁওয়ের জয়ন্ত কুমারকে। স্বর্ণার মতো জয়ন্ত কুমারের লাশও নিয়ে গেছে বিএসএফ বলছে সোমবার ভোররাতে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা কান্তিভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় গুলিতে তার মৃত্যু হয়। তবে জয়ন্ত কুমার সিংহের পরিবারের দাবি, সীমান্তে যাওয়ার পর বিএসএফ তাকে গুলি করে, পরে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ছেলেকে বাঁচাতে সীমান্তে গেলে জয়ন্ত কুমারের বাবাকে পায়ে গুলি করে বিএসএফ। তাকে রংপুরে পাঠানো হয়েছে। আমার দেবতা অনেক মানুষ গেছিল আর কি, ওইভাবে এ করতে গেছিল, ওই তখন গুলি লাগছে, মারা গেছে। এখন ওই মানুষ অনেক বাইরে মানুষ হাসপাতাল লেগেছে, আর কোন হাসপাতালে আছে আমরা খবরটাই পাই নাই। খবর শুনে ওর বউ চলে গেছে আগে গেছে। ভারতীয় বিএসএফ ওদেরকে গুলি করে মেরে ফেলছে একজন কাটে, বাকি 3 জন আহত হয়েছে। এরা বর্তমান রংপুর হসপিটালে আছে। এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন, তারা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে। নিহত জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এর আগে 1 সেপ্টেম্বর মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে মৌলভীবাজারের কুলারাও উপজেলার লালারচর সীমান্তে গেলে শিশু সোনা রানী দাসকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার লাশ নিয়ে গিয়ে 2 দিন পর ফেরত দেয় ভারতীয় কর্তৃপক্ষ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়টি সংবেদনশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অনুমানের ওপর ভিত্তি করে এ নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি কিছু জানতে চাইবেন না। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্কের অন্তরায় সীমান্ত হত্যা। সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা আমার মনে হয় নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি ভারতের সাথে আসলে সম্পর্কটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আসলে ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখন এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন। অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছে বিএনপি। সংস্কারের জন্য সময় নির্ধারণের দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এই সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে
একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। সোমবার দুপুরে রাজধানী দুর্নীতি দমন কমিশনের সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন একথা জানিয়েছেন। দুদক কার্যালয়ে FBI-এর লিগ্যাল অ্যাটাচ বিভাগের কর্মকর্তা রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি টিম কমিশনারদের সঙ্গে দেখা করেন। সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া কোটি কোটি টাকা ফেরত আনার বিষয় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার আমলের 2 শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তবে এ নিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান। এটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। বিগত সরকার প্রায় 60,000 কোটি টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে। তা সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। সোমবার সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সোমবার দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এ সময় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক খাতের সংস্কারে কারিগরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো 10-এর উপরে থাকা মূল্যস্ফীতি কমাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো এদিকে দায়িত্ব নেবার 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বল্প পরিসরে সহায়তা দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হবে আগামী মাসে। বেশ কিছু প্রকল্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে। আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে,
তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথার উপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে? আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে। কতটুকু আমরা দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি, রুল অফ ল আনতে পেরেছি এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। আপাতত ভাতাভোগী সবার ভাতা অব্যাহত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, সামনের দিনে ভুয়াদের বাদ ও ন্যায্যদের যোগ করে নতুন তালিকা করা হবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে জুলাই অগস্ট গণহত্যায় হতাহতদের বিষয়ে তথ্য চেয়ে গণমাধ্যম দেশের বিভিন্ন হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে ঘটে নির্মম হত্যাকাণ্ড। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, যার প্রেক্ষিতে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার প্রধান প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালে বিচার চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। জুলাই গণহত্যার হতাহতের বিষয়ে তথ্য চেয়ে দেশের বিভিন্ন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার বিষয়টিও জানান চিফ প্রসিকিউটর। ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। আমরা মনে করি বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে। কোনো রাজনৈতিক অভিলাষ নয়, ছাত্র জনতার সাথে ঘটে যাওয়া নির্মমতার বিচারই মূল লক্ষ্য বললেন তাজুল ইসলাম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন র্যান্ডেল। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কেভিন র্যান্ডেল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাস হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ইতোমধ্যেই দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস জানিয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার 1 মাসের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। আলোচনার ভ্যাটিকান রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী 10 লাখের বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগণের জন্য হলিসিয়ার কাছে সমর্থন চেয়েছেন। বগুড়ায় পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন মিজান। তখন বিদ্যুৎ ছিল না। দুর্বৃত্তরা অতর্কিত তার উপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় মিজানের। এই খবরে মিজানের সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালালে নিহত হন সানোয়া নামে একজন। সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মত বিনিময় সভায় দুপক্ষের হাতাহাতি হয়েছে। সোমবার বিকেল 3টায় সভা শুরু হবার কথা থাকলেও তা শুরু হয় বিকেল 5টার দিকে। স্লোগানে সংগঠকদের স্বাগত জানানো হলেও মঞ্চে বসা নিয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বক্তব্য রাখেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হাসনাত বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার দোসররা রয়ে গেছে, সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের লড়াই অব্যাহত থাকবে। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ গুমের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। গুমের ঘটনার 9 বছর পরে মামলা করা হলো। সোমবার দুপুরে সবুজের ভাই আরিফুল ইসলাম কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান লাবু, শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম। স্বজনরা জানিয়েছেন, কুষ্টিয়া পৌর মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে অপহরণের পর গুম করা হয়েছে। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশীয় বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,31,000 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো। সোমবার সকালে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে করে 400 কার্টুন আমদানি হয়েছে। রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য 11,272 মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.56, যা বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে 5 টাকা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর 33% সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় 7 টাকা। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে কিশোর জয়ন্ত নিহত, সীমান্ত হত্যা ভারতের সঙ্গে ভালো সম্পর্কের অন্তরায়। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য মির্জা ফখরুলের, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি। ফ্যাসিস্ট হাসিনার 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস এফবিআইয়ের। তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট, জনভোগান্তি। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।